বিএনপির তারুণ্যের সমাবেশ, নয়াপল্টনের নেতাকর্মীদের ঢল, বক্তব্য রাখবেন তারেক রহমান। মানবতাবিরোধী অপরাধে জুডিশিয়াল কিলিং হয়েছে, জড়িতদের বিচার দাবি জামায়াত নেতা আজহারের। দেশের ৩ সীমান্ত দিয়ে আরও ১৪০ জনকে পুশিং করল বিএসএফ। চট্টগ্রামের একটি কারখানা থেকে কেএনএফের আরও ১৫,০০০ পোশাক উদ্ধার, ২ দিনে জব্দ ৩২,০০০। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাখো তরুণের উপস্থিতিতে চলছে তারুণ্যের সমাবেশ। এখন বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মুইন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচিকে সফল করতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হয়। এই সমাবেশে শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে বিপুল সংখ্যক তরুণ যোগ দিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। তরুণদের সম্পৃক্ত করতে মে মাস জুড়ে কর্মসূচি চালিয়ে আসছে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। 4টি বিভাগীয় শহরে ইতোমধ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আয়োজন এই কর্মসূচির চূড়ান্ত ধাপ। দর্শক, তারুণ্যের সমাবেশের আরও খবর জানাতে নয়াপল্টন থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, সমাবেশে তারেক রহমান কখন বক্তব্য রাখবেন আর পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন সেখানে জানাবেন। মালিহা, কিছুক্ষণের মধ্যে তারেক রহমান বক্তব্য রাখবেন। স্থায়ী কমিটির 6 জন সদস্য আজকে এখানে উপস্থিত রয়েছেন। খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। 6 জনের মধ্যে 5 জন বক্তৃতা দিয়ে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন। এরপরে এখন আজানের জন্য কিছুটা আসর নামাজের আজানের জন্য কিছুটা বিরতি চলছে সমাবেশে। তো এরপরে 2 জন বক্তা বাকি রয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য দিবেন। এরপরে আজকের এই তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়ের মুন্না। তার বক্তব্যের পরপরই তারেক রহমান তার বক্তব্য দিবেন। খুব বেশি হলে 10 মিনিটের মধ্যে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য এখানে রাখবেন। এই লাখো মানুষের সমাবেশ, এখানে আজকে সমাগম হয়েছে। যে পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন, যে আমরা একেবারে লোকালন্য বলা যায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মূল স্টেজটি যদিও করা হয়েছে, তবে আশপাশে যত রাস্তা রয়েছে সেখানে একেবারে আমরা দেখেছি যে এক প্রকারের জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা পশ্চিম দিকে দেখেছি কাকরাইল মোড় ছাড়িয়ে কাকরাইল মসজিদ পর্যন্ত এই জনসমাগম গিয়ে ঠেকেছে, এবং পূর্ব দিকে আমরা দেখেছি যে ফকিরের পোল মোড় ছাড়িয়ে আরামবাগ পর্যন্ত এই লোকসমাগম তারুণ্যের এই সমাবেশকে ঘিরে আজকে 4টি বিভাগের সমন্বয়ে এই তারুণ্য সমাবেশটি হচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর বিভাগের সমন্বয়ে। এছাড়া অন্যান্য যে রাস্তাগুলি রয়েছে, নাইট অ্যাঙ্গেল থেকে বিজয়নগরের দিকে যে রাস্তাটি গিয়েছে এবং দৈনিক বাংলা মোড়ের থেকে এখানে ফকিরের পোল মোড় থেকে দৈনিক বাংলা মোড়ের দিকে যে রাস্তাটি গিয়েছে, সেখানেও আমরা দেখেছি যে অসংখ্য মানুষ এখানে হাজির হয়েছেন। তো দর্শক, এই মুহূর্তে বক্তব্য শুরু করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তারপরে বক্তব্য রাখবেন এই আজকের অনুষ্ঠানের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য সবাই অপেক্ষায় আছেন। মালিয়া, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ জানছিলাম বিএনপির তারুণ্যের সমাবেশের খবর। মানবতা বিরোধী অপরাধে জুডিশিয়ালি কিলিং হয়েছে দাবি করে কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কারাগার থেকে মুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শাহবাগের শোকরানা সমাবেশে এসব কথা বলেন তারা। 14 বছর পর বন্দি দশা থেকে মুক্ত হলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল
জেনারেল ATM আজহারুল ইসলাম। পিজি হাসপাতালে তাকে শুভেচ্ছা জানান দলটির আমির শফিকুর রহমান। নেতাকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারা এই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্ট। এর ফলে সব মামলা থেকে দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান। জুবাইদার করা আপিল মঞ্জুর করে বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেয়। এর আগে গত সোমবার আপিলের শুনানি শেষে এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের মামলায় 2023 সালের 2 আগস্ট বৈচারিক আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেয়। গত 14 মে বৈচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর জুবাইদা রহমান। অবৈধ সম্পদ অর্জনের কোনো প্রমাণ না পাওয়ায় এই মামলায় তারেক রহমান আবেদন না করলেও আইন অনুযায়ী তাকে খালাস দেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ভালো নেতা খোঁজার আগে ভালো ভোটার হতে হবে। লোভ লালসার ঊর্ধ্বে থেকে সৎ ও বিবেকবান ভোটাররা যোগ্য প্রার্থী নির্ধারণ করতে পারলে আগামীতে দেশের কল্যাণ সম্ভব। দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় এক পথসভায় তিনি কথা বলেন। সার্জিস বলেন, কিছু সুযোগ সুবিধার জন্য অযোগ্য নেতার কাছে নিজেকে বিক্রি করলে দেশের পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না। পথসভায় এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন। ভালো যদি নেতা খুঁজেন তার আগে ভালো ভোটার হতে হবে। বিবেকবোধ সম্পন্ন যদি নেতা খুঁজেন তার আগে বিবেকবোধ সম্পন্ন ভোটার হতে হবে। নিজের বিবেককে কয়েকটা টাকার কাছে, কিছু সুযোগ সুবিধার কাছে, একজন নেতার কাছে, একটা দলের কাছে, একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি, এলাকার ভালো হওয়া কোনোদিন সম্ভব নয়। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাট সীমান্ত দিয়ে আরও 140 জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। বিজিবি জানায়, সিলেটের জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা, শ্রীপুর ও সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে কয়েকটি দলে ভাগ করে 82 জনকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। এ সময় বিজিবির টহল দল অনুপ্রবেশকারীদের আটক করে। এদের মধ্যে 30 শিশু, 27 নারী ও 25 জন পুরুষ রয়েছে। এদিকে ভোরে লালমনিরহাটের কয়েকটি সীমান্ত দিয়ে 58 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশে ঠেলে দেয়া লোকজন ভারতের আসামের বাসিন্দা। সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আপনারা তো বাংলাদেশের নাগরিক না? না, আমরা ঘরে যাইতে চাই। সরকার বাস করে দুই করে জানিয়ে ফাটাইছে, ওনা ধরে না আমরা থাকতে আমার বাংলাদেশে অনেক দিছে। আমরা এই জায়গা জীবন দিকে আমার জায়গা চিনি না। এলাকায় মাইকিং করা হয়েছে, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা এলাকার জনগণকে সতর্ক করে দিয়েছে যে এলাকায় কোনোভাবেই অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজিবিকে খবর দেওয়া। সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের কালে একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত চোরাচালানি হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জনতরী গ্রামের রিপন দাস। এলাকাবাসী জানায়, গতরাতে বিজিবির নারায়ণতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময় একটি টহল দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তি চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করতে চেয়েছিল বলে স্বীকার করেছে। চট্টগ্রামের একটি কারখানা থেকে নিষিদ্ধ সংগঠন কেএনএফের আরও 15,000 পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে 2 দিনের অভিযান চালিয়ে 32,000 পোশাক জব্দ করা হয়েছে। নগরীর পাহাড়তলী নূর ফ্যাশন থেকে এসব পোশাক উদ্ধার করা হয়। এর আগে নগরীর বাইজিৎ সহ কয়েকটি পোশাক কারখানা থেকে আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার ও বুধবার বিভিন্ন গার্মেন্টস থেকে 32,000 পোশাক উদ্ধার করা হয়। অভিযান চলাকালে কারখানার মালিক সহ 3 জনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, মার্চ মাসে গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে 2 জন চট্টগ্রামের নয়াহাট এলাকায় রিংভো অ্যাপারেলস পোশাক কারখানার মালিক শাহেদুল ইসলামকে কুকি চিনের জন্য ইউনিফর্মের অর্ডার দেয়।
ঈদুল আজহা ঘিরে চট্টগ্রাম বন্দরে বেড়েছে মশলার আমদানি, যার ফলে মশলার দামের ঊর্ধ্বগতি কমতে শুরু করেছে। চট্টগ্রামের শামসুল হক হায়দারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। মশলা জাতীয় পণ্যের চাহিদা সারা বছর থাকলেও ঈদে বেড়ে যায় কয়েক গুণ। আর এই চাহিদা পূরণে প্রতি বছরই হিমশিম খেতে হয় আমদানিকারক ও ব্যবসায়ীদের। ফলে এলাচ, জিরা, দারচিনি, রসুন, আদা, লবঙ্গের মতো মশলা জাতীয় পণ্যের দামও বেড়ে যায়। তবে মশলার বাজার সহনীয় রাখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে মশলার আমদানি করা হচ্ছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবছর মশলার দাম কমেছে, তারপরও বেচা কেনা নেই। গত বছর যে প্রাইস ছিল এর কোনো উদ্যোগতি তো আমি কোনো আইটেমে দেখতেছি না, তো এখন কেন কেনা বেচা কম, এটা আমার মাথায় বোধগম্য নয়। বাজারের অবস্থা খুবই খারাপ, মানে বাজার অবস্থা প্রতিদিনই রেট কেটে যাচ্ছে, এদিকে বিক্রিও নাই। বিক্রি থাকলে বুঝতাম যে না, কোরবানি ঈদ আসছে, একটা বিক্রি হবে, আমরা যেটা আশা করছি সেটা এখন আর হচ্ছেও না। এদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পাশাপাশি স্থল বন্দর দিয়ে মশলা জাতীয় পণ্যের আমদানি করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের পর্যাপ্ত পরিমাণে আইপি দেওয়া আছে, যাতে মশলা জাতীয় পণ্য বিশেষ করে আমাদের ঈদকে সামনে রেখে, কোরবানি ঈদকে সামনে রেখে যাতে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়। পর্যাপ্ত আমদানির পাশাপাশি মশলার খুচরা বাজার তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার দাবি সাধারণ ভোক্তাদের। এনটিভি নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে লঘুচাপ সুস্পষ্ট হয়ে উঠেছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘন্টা ঢাকাসহ দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ায় উপকূলের অনেক এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে জেলা সদর সহ সারা দেশের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গাজীপুর গাছা থানায় দায়ের করা ৩টি হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে আনা হয়। গাজীপুর বারের আইনজীবী মৃত্যুর কারণে আদালতে কোনো কার্যক্রম না হওয়ায় পরবর্তী শুনানির জন্য তারিখ ২২ জুন ধার্য করে। সেদিন ডেথ রেফারেন্স উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এই ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা মোহাম্মদ আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক। অদূর ভবিষ্যতে খাদ্য নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। তিনি বলেন, ইতোমধ্যে সারা দেশে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন, মজুদ ও বিতরণ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, বর্তমানে খাদ্য মজুদ আছে ১৫ লাখ মেট্রিক টন, যা গত বছরের এই দিনের চেয়ে ৩ লাখ মেট্রিক টন বেশি। বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএম-এর ৮৮তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর বিএমএ প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ শেষে তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই কুচকাওয়াজের মাধ্যমে মোট ১৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন, যার মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন মহিলা অফিসার। মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল। গতরাতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জাহাজ থেকে ডাকাতি হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করেছে কোস্টগার্ড। আটককৃতরা হল জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সিরাজুল হক, সুমন হোসেন ও সুমন হাওলাদার। সোমবার ভোরে মোংলা বন্দরের বেস ক্রিক এলাকায় থাকা এমভি সেজুদি নামক বাণিজ্যিক জাহাজে ১২ জনের একটি ডাকাত দল অস্ত্রসহ প্রবেশ করে। এরপর ওই জাহাজের নাবিকদের জিম্মি করে বিভিন্ন মালামাল লুট করে ডাকাত দলটি। আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর শাপলা চত্বর থেকে মহানগরবাসীর
ব্যানারে কয়েক হাজার মানুষের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশনের গেটে গিয়ে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের অব্যাহতি দেয়ায় নাগরিক সেবা স্থবির হয়ে পড়েছে, ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরও একবার। বিএনপির তারুণ্যের সমাবেশ, নয়াপল্টনের নেতাকর্মীদের ঢল বক্তব্য রাখছেন তারেক রহমান। মানবতা বিরোধী অপরাধে জুডিশিয়াল কিলিং হয়েছে, জড়িতদের বিচার দাবি জামায়াত নেতা আজহারের। দেশের 3 সীমান্ত দিয়ে আরও 140 জনকে পুশিং করল বিএসএফ। চট্টগ্রামের একটি কারখানা থেকে কেএনএফের আরও 15,000 পোশাক উদ্ধার, 2 দিনে জব্দ 32,000। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।